28 ফেব্রুয়ারি ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিচারকদের নিয়েও এক নির্দেশ সুপ্রিম কোর্টের, যেখানে শুধুমাত্র বাংলা নয়, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক যদি প্রয়োজনীয়তা পড়ে, প্রয়োজন হলে তাহলে ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকও নিয়োগ করা যাবে। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আরও একটা বিষয় জানতে চাইবো যে ডকুমেন্টস অর্থাৎ তথ্য নিয়ে আর কোনো নতুন কি আজ কোনো নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট? দেখো, নতুন তথ্য নয়, তবে একটা ক্লারিফিকেশন আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আগের শুনানির দিন এই প্রশ্নটা বারবার করে উঠছিল যে 14ই ফেব্রুয়ারির পরেও নথি জমা নেওয়ার কথা বলা হলো। 14 ফেব্রুয়ারির পরে অনেকের নথি আপলোড হয়নি এবং সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে যে আপলোড করার যে লিঙ্ক রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে বিভিন্ন সময় তারা যে এর আগে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আধার বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করার ক্ষেত্রে যদি যে সমস্ত ব্যক্তিরা তারা 14ই ফেব্রুয়ারির মধ্যে ফিজিক্যাল অথবা অনলাইনে তাদের নথি জমা দিয়েছেন এবং সেই নথির যদি তাদের কাছে জমা দেওয়ার রিসিট থাকে ইয়ারত দেওয়া, তাহলে সেই নথি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ভেরিফিকেশন যখন হবে তাদের জমা দেওয়া সেই নথি গৃহীত হবে। এটা আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট নাইডু তিনি উল্লেখ করার চেষ্টা করছিলেন যে এই নথি অর্থাৎ যে রিসিটের কথা বলা হচ্ছে সেই রিসিটের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, রিসিট ভুয়ো হতে পারে। কিন্তু বিচারপতিরা তারা স্পষ্ট করে দিয়েছেন যে একজন বিচারক তিনি এই নথির মধ্যে পার্থক্য, দুটি কোনটা অরিজিনাল কোনটা ফেক নথি সেটার মধ্যে পার্থক্য করার জন্য তারা যথেষ্ট যোগ্য। এবং তারা এর আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে যখনই ভেরিফিকেশনের জন্য নথি জমা দেওয়া হবে তখনই ইআরওকে একটি রিসিট দিতে হবে। ফলে রিসিট দেওয়াটা বা রিসিট থাকাটা কোনো নতুন ব্যাপার নয়। ফলে নতুন করে যদি কেউ আসেন তিনি তার কাছে সেই রিসিট থাকবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যারা 14 তারিখের মধ্যে নথি জমা দিয়েছেন এবং যাদের কাছে রিসিট রয়েছে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করা সর্বোচ্চ আদালতের দায়িত্ব বলে আজকে বিচারপতিরা জানিয়েছেন এবং সেই অনুযায়ী তারা নির্দেশ দিয়েছেন। তমশ্রী, মৈত্রী, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে ভিন রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড ওড়িশা থেকে বিচারক নিয়োগ করা যাবে, সেক্ষেত্রে তো আবার সেই সব বিচারকদের নতুন করে ট্রেনিং দিতে হবে, সেক্ষেত্রেও তো একটা ভাষার সমস্যা হতে পারে। একেবারে দেখো, আজকে এই ভাষা সমস্যার বিষয়টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে যদি ভিন রাজ্য থেকে বিচারকদের নিয়ে আসা হয় তাহলে আবার সার্কেল ব্যাকই হয়ে যাবে যে পুরনো সমস্যার ক্ষেত্রে যে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ অন্য বিচারপতিরা তারা স্পষ্ট করে এটা বলে দেন যে তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কোনো উপায় নেই এবং সেই কারণেই তারা নেবারিং স্টেট একেবারে গায়ে লাগানো ওড়িশা এবং ঝাড়খণ্ড, যাদের সাথে যদি ঐতিহাসিকভাবে এই রাজ্যগুলির সাথে বাংলার যোগ রয়েছে এবং তাদের কালচারাল কিছু ম্যাচও রয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা হলেও তারা বুঝতে পারবেন। সেই কারণেই পড়শি এই দুই রাজ্যের বিচারকদেরকে প্রয়োজনে ব্যবহার করার কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে। এটাই আজকে জানান প্রধান বিচারপতির বেঞ্চ। তমশ্রী, মৈত্রী, তুমি প্রথম থেকেই সুপ্রিম কোর্টে ছিলে এবং সওয়াল জবাব যখন চলছিল তখন তুমি ছিলে, কি মনে হলো যে ইলেকশন কমিশনের কাজে কি খুশি সুপ্রিম কোর্ট, নাকি তাদের কাজে কোথাও একটা তাদের ধাক্কা খেলো? তবশ্রী, যদি একবার খতিয়ে দেখা যায় তাহলে আজকের শুনানিতে কমিশনের তরফ থেকে একটা বক্তব্য বারবার করে বলার চেষ্টা করা হচ্ছিল। কমিশন বারবার বলার চেষ্টা করছিল যে তাদের কিছু অধিকার দেওয়া হোক যাতে তারা নির্দেশ দিতে পারেন এই বিচারকদের, বা প্রয়োজনে বিভিন্ন সময় তারা বেশ কিছু নির্দেশ যদি দেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটা তাদেরকে দেওয়া হোক। কিন্তু আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা একেবারে মৌখিকভাবে খারিজ করে দিয়েছে। তারা বলেছে যে না, বিচারকরাই সর্বশেষ আধিকারিক, তারাই তাদের সর্বশেষ অধিকার হবে এবং সেক্ষেত্রে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোন ক্ষেত্রে কি করণীয় রয়েছে। এবং এর আগের দিনও কিন্তু দেখা গিয়েছিল যে সর্বোচ্চ আদালত কমিশনের ক্ষেত্রে কিন্তু কমিশনের কাজে যে তাদের ব্যবহারে যে খুব একটা সন্তুষ্ট নয় সেটাও কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল। তার কারণ তারা বারবার করে যখন গত শুনানিতেও তারা বারবার করে বলার চেষ্টা করছিল যে ভিন রাজ্য থেকে আধিকারিক নিয়ে আসা হোক, সেই আবেদনে তারা মান্যতা দেয়নি। আজকেও যখন কমিশনের তরফ থেকে বারবার
বারবার করে এই সমস্ত বিচারকদের তারা নির্দেশ দিতে পারবেন, তারা নিজেদের আওতায় রাখতে পারবেন। এ ধরনের অনুমতি যখন চাওয়া হয় সেখানে যেরকম অনুমতি দেওয়া হয়নি, তার পাশাপাশি এই যে কমিশনের তরফ থেকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার যে সময়সীমা এবং সেখানেও যখন কিছু ওজোর আপত্তি করা হয় সেটাও কিন্তু মানা হয়নি। ফলে কোথাও একটা গিয়ে কমিশনের যে ভূমিকা এবং কমিশন যেভাবে কাজ করছে বিশেষত বাংলায়, সেটা যে সর্বোচ্চ আদালতের খুব একটা পছন্দ হয়নি, সেটা কিন্তু আজকের এবং এই গত কয়েকদিনের শুনানিতে সর্বোচ্চ আদালতের যে ব্যবহার তাতেই কিন্তু বোঝা গিয়েছে। এই নজিরবিহীনভাবে কিন্তু একের পর এক নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে এসেছে। আমরা এর আগেও দেখেছি বিহার এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে সেরকম অভিযোগ ওঠেনি এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও কমিশনের বিরুদ্ধে কিন্তু সেরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যত একের পর এক ক্ষেত্রে কমিশনকে ধাক্কা খেতে হচ্ছে সর্বোচ্চ আদালতে, বিশেষত বাংলার এসআইআর এর মামলায়। বেশ, 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ এবং তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে জানিয়ে দিয়েছে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্যের প্রাক্তন সিইও তিনি জানাচ্ছেন যে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে ধাপে ধাপে, কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এবারের মতো আর ভোট দিতে পারবেন না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, অনেকের মতে তা আর সম্ভব নয়। তাহলে কি করবে কমিশন? রাজ্যের প্রাক্তন সিইও দেবাশিস সেন জানিয়েছেন ধাপে ধাপে কমিশন তালিকা প্রকাশ করতেই পারে, কিন্তু এক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি আর এবার ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন, সেই দিনে কি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? এ নিয়ে বড় সড় প্রশ্ন। অনেকের এও প্রশ্ন, চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কি ভোট ঘোষণা করা যায়? লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে, সেটার ভিত্তিতেই পুরো ভোটটা পরিচালিত হবে। হতেই পারে যে আমি যোগ্য ব্যক্তি কিন্তু আমার নাম ওঠেনি, ভোট পরবর্তীকালে ইলেকশন পিটিশন করে তাকে প্রমাণিত করতে হবে, তার ফল জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টে হবে। মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এরকম সামান্য কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। কমিশনের ভাষায় এসবই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এসব নথি এবার খতিয়ে দেখার দায়িত্বে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এমন বিভ্রাট হলো কেন? যাচাই করা হতো এবং কোথাও যদি দেখা যেত অসামঞ্জস্য হচ্ছে তখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হতো। কিন্তু এইবার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নেওয়া হয়েছে। মুখোপাধ্যায়, মুখার্জি ইত্যাদি এটা তো সাধারণভাবেই ডিকশনারিতেই দেওয়া থাকে যে অল্টারনেটিভ বানান কি হবে, সেটা তো এআই এর ধরে ফেলাই উচিত। সুতরাং এইটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল, যদি ওদের লজিক্যাল ভুল থাকে সেটা অন্য। ইলেক্টরকে না ডেকে তার বাড়ি গিয়ে খোঁজ করতে হতো, কিন্তু অবশ্যই তাতে টাইম বেশি লাগে, যত্ন নিয়ে কাজটা করার দরকার ছিল। এসআইআর নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ, নানা বিতর্ক। 2002 সালে তো এরকম হয়নি, এবার তাহলে এত জল ঘোলা কেন? খুব জলদি যেটা ব্যাপারটা হচ্ছে 2002-তে যে হয়েছিল কেউ প্রায় জানতেই পারেনি, বাড়ি বাড়ি ভোট কর্মীরা পৌঁছে গেছেন, ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ খুব সাধারণ নর্মাল রিদমে কাজটা হয়ে গেছে। কিন্তু এইবার খুব দ্রুততার সঙ্গে করতে গিয়ে এই প্রবলেমটা যে আসছে এটা মনে হয় আমার নিশ্চয়ই হয়েছে। ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। সকাল 11টার খবর দিন ভরে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাঁচির কাছে ভেঙে পড়ে এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের চতরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত 7, যে ধ্বংসাবশেষ দেখছেন আপনারা। এবং গতকাল সন্ধ্যে 7:11 রাঁচি থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে, কারণ
সেখানে যিনি রোগী ছিলেন সেই রোগী 65% বার্ন নিয়ে বিহারের বাসিন্দা, তিনি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পরিবারের লোক হাসপাতালকে জানায় যে তারা এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাবে দিল্লিতে। আর ঠিক সেই 7:11 এবং তারপরে কলকাতার সঙ্গে যোগাযোগ, কিন্তু 7:34 দুর্ঘটনা, এবং যে দুর্ঘটনায় মৃত 7। রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় বিমান, এয়ার অ্যাম্বুলেন্সে রোগী সহ 7 জন ছিলেন। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সুশান্ত সোনি রয়েছে এই মুহূর্তে। সুশান্ত जी कैसे घटी ये घटना? जी, पूरी घटना की बात कर ले तो कल ये देर शाम की बताई जा रही है, जब दिल्ली के लिए रांची से एयर एम्बुलेंस विमान जो है उड़ान भरी थी, और उसके बाद बताया जा रहा है कि अचानक मौसम खराब होता है और उसी दौरान जो है यह घटना घटती है। दरअसल जहां घटना घटी है मैं उसी स्थान पे जो है मौजूद हूँ, उसी गांव में मौजूद हूँ, और आपको कुछ तस्वीर में दिखाना चाहूंगा कि देखिए ये वही जो है कासियातू गांव है, जहां पर जो है इस गांव के सीमाने इलाके जो पड़ते हैं, जंगली क्षेत्र, वहां पर यह घटना घटी थी। ये जो तस्वीर में आपको जो पहाड़ दिख रहा होगा, इसी पहाड़ के पीछे जो घना जंगल है, उसी घना जंगल में जो है विमान जो है वो दुर्घटनाग्रस्त होती है और देर शाम जो है उसका मलबा जंगल में गिरता है। इसके साथ ही जो है 7 लोगों की मौत हो जाती है, लेकिन घटना किस वजह से हुई इसकी अभी तक आधिकारिक पुष्टि नहीं हुई है। जी सुशांत जी, जानना चाहेंगे ब्लैक बॉक्स अभी तक मिली क्या? देखिए, टीम की अगर हम बात कर ले तो जो ब्लैक बॉक्स होता है वो एक महत्वपूर्ण जो है वो पार्ट्स होता है, यानी एक विमान का महत्वपूर्ण पार्ट्स होता है। उसमें सभी रिकॉर्ड होते हैं कि आखिर घटना की कैसे घटी, इसके पीछे की क्या वजह है, और इसके लिए जो है दिल्ली से विशेष टीम आ रही है, और टीम आने के बाद जो है वो जांच करेगी, पड़ताल करेगी, और उसके बाद जो है ब्लैक बॉक्स के माध्यम से ये पता लगाएगी कि आखिर ये जो विमान हादसा हुआ था वो कैसे हुआ था। जी सुशांत जी, डीजीसीए की तरफ से कोई जानकारी? देखिए, आधिकारिक रूप से अगर देखा जाए तो अभी तक जो है कोई भी जानकारी सामने नहीं आई है, लेकिन अगर हम घटना स्थल की बात कर ले तो जिस जगह पर, जिस जंगली क्षेत्र में यह घटना घटी है, उस मलबे को जो है काफी सुरक्षित और काफी जो है सुरक्षा के घेरे में रखा गया है, यानी जो सुरक्षा कर्मी जो है वो चारों तरफ से घेराबंदी किए हुए हैं, और आम लोगों के आवाजाही पर जो है उस जगह पर पूर्ण रूपेण रोक लगा दी गई है, ताकि जो साक्ष्य है, यानी जो मलबा है, उसके साथ जो है किसी तरह का छेड़छाड़ ना हो पाए। साथ ही जो है जिला प्रशासन ने लोगों से अपील किया है कि जो निरीक्षण होंगे, जो जांच होंगे, उसमें जो स्थानीय ग्रामीण है वो भरपूर सहयोग करे। जी सुशांत जी, और एक बार जानना चाहेंगे क्या हुआ था और ये हादसे की वजह क्या थी? देखिए, हमने स्पष्ट तौर पर इस बात को कहा है कि हादसे की तक नहीं पता चल पाया है, लेकिन अगर हम बात कर ले जो तमाम यहाँ के ग्रामीण है, इस गांव के, जिस गांव में हूं और इस गांव के बगल में जो हादसा हुआ था, ये बताते हैं कि देर शाम का समय था और अचानक मौसम में बदलाव देखने को मिलता है। आंधी के साथ जो है अचानक मूसलाधार बारिश होती है और इसी बीच एक जोर की आवाज सुनाई देती है ग्रामीणों को, और अचानक देखने को यह मिलता है कि जो विमान है वो पे जा गिरता है। ग्रामीण वहां पर मलबा देखते हैं और देखकर जो स्थिति था वो काफी भयावह था, और इसकी जानकारी प्रशासन को दी जाती है। प्रशासन मौके पर पहुंचकर राहत एवं बचाव कार्य में जो है वो जुट जाती है। जी शुक्रिया जी। এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে ফের বিমানের জরুরি অবতরণ। দিল্লি থেকে লেগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ানের পরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঠিক কি হয়েছিল জানবো, মৈত্রী ভট্টাচার্য সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানাই, দিল্লিতে ফের বিমানের জরুরি অবতরণ। দিল্লি থেকে লেগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ানের পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে ফিরে আসে বিমান। জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানে ছিলেন 150 যাত্রী। আজ ফের প্রত্যেকের নজর সুপ্রিম কোর্টের দিকে, কারণ এসআইআর মামলার সুপ্রিম শুনানি ফের। হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রিপোর্ট। একজন 250 স্ক্রুটিনি করলে 80 জুডিশিয়াল অফিসার দরকার।
ফের এসআইআর মামলার সুপ্রিম শুনানি। হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রিপোর্ট। একজন 250 স্ক্রুটিনি করলে 80 জুডিশিয়াল অফিসার দরকার। ঝাড়খণ্ড ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়োগের সুপারিশ। ফের এসআইআর মামলার সুপ্রিম শুনানি। হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট। ঝাড়খণ্ড ওড়িশা অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়োগের সুপারিশ। দুই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের খতিয়ে দেখা সুপারিশ। রাজ্যের আইনজীবী বলেন সেখানেও ভাষার সমস্যা। পড়শি রাজ্যের বিচারকরা বাংলা সংস্কৃতি বোঝেন বলে কমিশন। ভারতের নানা জায়গায় হামলার ছক লস্করের। ওপারে মডিউল, এপারে জাল। জালে জঙ্গি। নিউ টাউন থেকে গ্রেফতার 2। মালদার মানিকচকের অশ্বিন টোলার বাসিন্দা উমার ফারুক এবং বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রবিউল ইসলাম। লস্কর জঙ্গি যোগে উমার এবং রবিউলকে নিউ টাউনের হাতিয়ারা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের সঙ্গে কাজ করত উমার, রবিউল। এআই সামিটের আগে 6 ফেব্রুয়ারি দিল্লি যায় উমার, রবিউল। দিল্লিতে সুপ্রিম কোর্ট, মেট্রো সহ কয়েকটি জায়গায় দেশ বিরোধী পোস্টার লাগায়। 15 ফেব্রুয়ারি নিউ টাউনের হাতিয়ারা থেকে গ্রেপ্তার করা হয়। উমরের থেকে একাধিক ফোন, ক্রেডিট এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়। উমার এবং রবিউলের ফোন থেকে পাওয়া নানা তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু থেকে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা মিজানুর রহমান, মোহাম্মদ সেফায়েত হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ উজ্জ্বল এবং उमर। तमिलनाडु से कुछ लोगों को उनको ये वापस कलकत्ता लेके जाने वाले थे और उनको रोपन करने वाले थे किसी टेररिस्ट एक्टिविटी में। 6 लोगों को, और जो कि सभी के सभी बांग्लादेशी नेशनल्स हैं, उन 6 लोगों को गिरफ्तार किया गया। तो इस तरह से इसमें टोटल अब तक 8 गिरफ्तारियां हो चुकी हैं, जिनमें से 7 बांग्लादेशी हैं और एक जो उमर फारूक है, ये मालदा का रहने वाला है। গোয়েন্দা সূত্রে দাবি, তারা খবর পান দিল্লির লালকেল্লা এবং অন্যান্য কয়েকটি জায়গায় পাক জঙ্গি সংগঠন হামলার ছক কষছে। কয়েকদিন আগে কলকাতা এবং দিল্লির মেট্রো স্টেশন সহ 10টি জায়গায় দেশ বিরোধী পোস্টার নজরে পড়ে। তারপর আরও সক্রিয় হয় গোয়েন্দা সংস্থা। জানা যায়, সাবিরের নেতৃত্বে ভারতের নানা জায়গায় হামলার ছক কষে লস্কর। এই মডিউলেই কাজ করছিল 8 জঙ্গি, যাদের গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাবির 2007 থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত। এরপর গ্রেপ্তার। 2019 সালে জেল মুক্তি। বাংলাদেশে গিয়ে পাক গুপ্তচর সংস্থা ISI এর সহায়তায় ভারতের লস্কর মডিউলকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। জামাতপন্থী বাংলাদেশিদের নিয়ে তৈরি করে স্লিপার সেল। 2019 থেকে 20 মধ্যে মালদার সীমান্তের গ্রামে উমরের সঙ্গে সাবিরের দেখা হয়। বাংলাদেশের স্লিপার সেলকে ভারতে পাঠায় সাবির। এই স্লিপার সেলকে অস্ত্রের যোগান দিত উমর। সাবিরের ডাকে গত বছর 2 বার বাংলাদেশেও যায় উমর। অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করে তারা। দিল্লির শালিমারবাগে তামিলনাড়ু থেকে ধৃত 6 জনের সঙ্গে সাবিরের ঘোরাঘুরির প্রমাণও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। দিল্লি পুলিশের দাবি, ধৃত 8 জনের জঙ্গি মডিউলের মাথা উমর ফারুক। ভারতে লস্করের হয়ে কাজ করত। ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও তোলে। এরপর ভিডিও, ছবি বাংলাদেশে হ্যান্ডলারদের পাঠায়। বাংলাদেশে গিয়ে জঙ্গি হ্যান্ডলার সাবিরের সঙ্গে বৈঠক করে। ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানিয়ে দিত উমর। কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র মজুত করে। আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। নিউজ 18 বাংলা। সামনে ভোটের লড়াই। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবার এআই লড়াই। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে তৃণমূল বিজেপির যুদ্ধ। দরজা খুলে দেখ, তোর ভোটের আগে হাবল এসেছে। হাবলদের শুধু ভোটের আগেই দেখা যায়। দরজা বন্ধ করো, জিতেন্দ্র তিয়ারি আসছে। বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, কাজ বন্ধ করে দেবো।
ভোট যুদ্ধের সরগরম বাংলা। দিনক্ষণ ঘোষণা না হলেও পারদ চড়া পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ভোট যুদ্ধের আগেই এআই যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল এবং বিজেপি দুই ফুলেরই হাতিয়ার এআই এ তৈরি করা ভিডিও। সোশ্যাল মিডিয়ায় পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে এআই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সমর্থকরা। সেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ। আমি আর নরেন বাবু নিয়ে কটু কথা বলবো না। ওরে বাবা মোস্তা রাখে, সত্যি বলছি আর কটু কথা না। বিজেপি সমর্থকরাও বসে নেই, তারাও এআই ভিডিও বানিয়েছেন নিশানায় তৃণমূল বিধায়ক, তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এই নরেন রুক ইধর, क्या बोला? चोर नौकरी चोर। প্রযুক্তি ব্যবহার করেও অনেক এমন জিনিস যেটা দেখানো উচিত সেটা দেখাতে পারছি না। নরেনের যা কীর্তি আছে, আমাদের ছেলেরাদেরকে আমার ইনস্ট্রাকশন আছে যে ভাই এমন কিছু করে না যেটা সমাজে একটা খারাপ প্রতিক্রিয়া হোক, কিন্তু ওর তরফ থেকে নেকেডলি ও নেমেছে, যা ইচ্ছা সেটাই করছে, করুক। এর আগেও হতো দেয়াল লেখনে ব্যঙ্গ চিত্র আঁকা হতো, সবইটাই হতো, এটা স্পোর্টিংলি নেওয়া উচিত। কিন্তু ও যেভাবে এটাকে নামিয়েছে, নিজের কুকীর্তি বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দাও, এটা একমাত্র এআই এর মাধ্যমে করা সম্ভব, সেটা করছেও। একটা সময় দেওয়ালে পোস্টার সাটা, লাল আলতাতে লিখে, এটা একটা ট্রেন্ড ছিল। যে কোনো মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, মানুষ টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মানুষ সবসময় সঙ্গে থাকছে, মেতে থাকছে। বাংলা জুড়ে এইভাবেই প্রযুক্তির হাত ধরে এবার ভোটার প্রচারে মানুষ একটা বিশেষ অংশ, একটা বিশেষ জায়গা জুড়ে প্রযুক্তি থাকবে। বিরোধীরাও প্রযুক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যা খবর পরিবেশন করা থেকে শুরু করে সব এগিয়ে দেন। সম্প্রতি পাণ্ডবেশ্বরে জনসংযোগে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, তখন নাকি অনেক বাড়িতে কড়া নেড়ে সাড়াই মেলেনি। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভয়ে নাকি দরজা বন্ধ করে রাখেন সবাই। এই কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা তোপ দাগেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় এআই এর লড়াই। আজ মাদারবনি গ্রামে জিতেন্দ্র তেওয়ারি আসছে। গ্রামের সবাইকে বল যেন বাড়ির দরজা বন্ধ রাখে, নলে কাজ বন্ধ করে দেবো। হ্যাঁ হুজুর, ভালোই ভয় দেখেছি, তো আশা করছি বন্ধ রাখবো। আমি আসছি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে দীপক শর্মা এবং অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।